হ্যালো গাইজ, চলুন পরের এপিসোডে যাই। কাট আরাটা জায়গাটা তালা বন্ধ করে চাবি ছুঁড়ে চলে যায়। এদিকে শিবা আর হামারা অনাথ আশ্রমের ডিরেক্টরের কাছে যায়। তিনি দরজা খুলে ভেতরে রাখেন। আরাটা আবার হিলিয়াম ট্যাঙ্ক, ফোন আর নানা টুলস নিয়ে কি যেন করছে। ডিরেক্টর বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর আর কেউ আমাকে দেখতে আসে না, তবু আশা ছিল একদিন তোমাদের মতো কোনো অফিসার আমাকে খুঁজে আসবে। শিবা আথেনা প্ল্যানের ব্যাপারে আরও জানতে চায়, আর আগে সেই মহিলার দেওয়া ভিজিটিং কার্ডটা দেখায়। আপনাদের সংগঠন এই দেশের 5 বছরের কম বয়সী সব অনাথ শিশুর ওপর এক ধরনের বৈজ্ঞানিক অর্থাৎ ইন্টেলিজেন্স টেস্ট চালাতো। যারা পাশ করত তাদের তথ্য কোনো প্রমাণ না রেখেই মুছে ফেলতেন। আমি ঠিক বলছি তো? ইয়ামাতো নামে লোকটাকেও কি আপনি চিনতেন? তিনি আগে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের আন্ডার সেক্রেটারি ছিলেন। 3 বছর আগেই তার মৃত্যুর খবর এসেছিল। ডিরেক্টরই আগের ঘটনাগুলো রিপোর্ট করতে গিয়েছিলেন, তাই সব জানেন। তাই বলছেন, রাতে নির্ভয়ে হাঁটতে চাইলে তোমরা এখনই বাড়ি ফিরে যাও। ডিরেক্টর শিবা আর হামারাকে বাড়ি ফিরে যেতে বলেন। হামারা ভয়ে রেকর্ডিং চালু করে। এত কিছু জানার পর সে আর সহজে বাড়ি ফিরতে পারবে না। ডিরেক্টর জিজ্ঞেস করেন, সাভান্ট সিনড্রোম কি জানো? শিবা বলে, মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানোর এক ধরনের কন্ডিশন। সাভান্ট সিনড্রোমে আক্রান্তরা গণিত, স্মৃতি, সঙ্গীত আর সৃজনশীলতায় অসাধারণ দক্ষ হয়, কিন্তু অন্যদের সঙ্গে কথা বলা বা মেলামেশায় দুর্বল থাকে। ব্যাপারটা স্বাভাবিকভাবেই ঘটে, তবে এটাকে কৃত্রিমভাবে অর্থাৎ আর্টিফিশিয়াল উপায়েও আরও বেশি প্রতিভা মিলিয়ে শক্তিশালী মানুষ বানানোর পরিকল্পনাই ছিল অ্যাথেনা প্ল্যান। 26 জন শিশুকে বেছে নিয়ে তাদের ওপর একের পর এক পরীক্ষা চালানো হয়, মানে খাঁচাই বন্দি ইঁদুরের মতো। কি বলছো, খাঁচার ইঁদুর? হামারা আঁতকে ওঠে। শিবার প্রশ্ন, এসব কি সত্যিই সম্ভব? ডিরেক্টর আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দুর্ঘটনা থেকে এক নতুন ড্রাগ তৈরি হয়েছিল। 1900 সালে মস্তিষ্কের কার্যক্ষমতা নিয়ে গবেষণায় সেটা ব্যবহার করা হয়। রাইজিং পিস একাডেমি সেই গবেষণার নথি পেয়ে অ্যাথেনা প্ল্যান বানায়। জায়গাটার নাম ছিল সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে সমাধান। সেখানে বিপুল টাকা আসতে থাকে আর জড়ো হয় প্রতিভাবান গবেষকেরা। সেই ড্রাগটা শুধু 5 বছরের কম বয়সী শিশুদের ওপরই কাজ করত। সেখানেই ছোটবেলার আরাতা আর ডোজিকে দেখানো হয়। সাধারণ মানুষের মস্তিষ্ক বা শরীরে এরা ব্যবহার করা যেত না। সহ্য করতে না পেরে বহু শিশু দল বেঁধে মারা যায়। এত ভয়ঙ্কর কাজ করে এত স্বাভাবিকভাবে বলছো কিভাবে? হামারা উত্তেজিত হলে শিবা তাকে শান্ত করে। ডিরেক্টর জানায়, অ্যাথেনা প্ল্যান শেষ পর্যন্ত ব্যর্থ হয় আর ইউএস সরকার জেনে হস্তক্ষেপ করে। তাই 7 বছর আগেই এটা বন্ধ হয়ে যায়। শিবা জানতে চায়, তাহলে এখন কেন বলছেন? লোকটা বলে, আপনি নিজে এসে জিজ্ঞেস না করলে মরার আগ পর্যন্ত কাউকে বলতাম না। তবে শিশুরাও চুপ করে থাকতো না। আপনাকে বলার পর থেকেই আমার জীবন বিপদে। কিন্তু এখন আর কি? আমি তো বুড়ো, যে কোনো সময় মারা যেতে পারি। শিবা জানতে চায়, সেই শিশুদের কি হয়েছিল? ডিরেক্টর জানায়, সব পরীক্ষা শেষ হলে মাত্র শুধু এক শিশুই বেঁচে ছিল। ফাইলে দেখা যায় আমেরিকান এক এজেন্সি তাকে হেফাজতে নিয়েছিল। আরও 2 শিশু ফ্যাসিলিটি থেকে পালায়। শিবা নাম জানতে চাইলে ডিরেক্টর বলে, ওদের কোনো নাম ছিল না, শুধু নম্বর। এক সাবজেক্টের নম্বর 9, আরেকজনের 12। আগুন লাগিয়ে সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তারা পালিয়েছিল। ডিরেক্টর জানায়, ঘটনাটা 8 বছর আগের। বেঁচে থাকলে এখন তাদের বয়স হতো 17। সে আশা করে পালানো শিশুরা এখনও বেঁচে আছে, তবে বেঁচে থাকলেও আর বেশি দিন নয়। এ কথা শুনে হামারা ক্ষুব্ধ হয়ে বলে, বাচ্চাদের গবেষণায় ব্যবহার করেও তোমরা এইসব বলছো? তোমরা মানুষ নও। ডিরেক্টরও স্বীকার করে, সে মানুষ নয়, বড় এক খেলায় সামান্য পুতুল মাত্র। তাই ওপরের নির্দেশ মানতেই হয়। শিবা জানতে চায়, এই প্রজেক্টের নেতা কি ছিল? ডিরেক্টর বলে, ডক্টর মিমিয়া। নামটা শুনে শিবা চমকে যায়। আগের পর্বে তার অতীতের কথা বলা হয়েছিল। একজনের পড়ে যাওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে কেস বন্ধ করা হয়। শিবা তা মানেনি, তদন্ত চালিয়েছিল। তাই ঊর্ধ্বতনরা তাকে চাকরি থেকে সরিয়ে আর্কাইভ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, আর তার জীবন তছনছ হয়ে যায়। ডক্টর মিমিয়া আসলে একজন রাজনীতিবিদ। শিবার এই পরিণতির জন্যও সেই দায়ী। হামারা জিজ্ঞেস করে, ওই মিমিয়াই কি তোমাদের সরিয়ে আর্কাইভে পাঠিয়েছিল? লোকটাকে একসময় জাপানের রাজনৈতিক দানব বলা হতো। এখন কি করবে তোমরা? এদিকে টোজিও পাহাড়ি রাস্তায় দ্রুত গাড়ি চালাচ্ছে। আরাত্তা দেখায় সে বোমার মতো কিছু বানাচ্ছে। লিসাকে বাঁচাতেই টুজি ছুটছে জায়েন্ট হুইলের দিকে। 5-এর লোকেরা সব জানায়। তাকে ধরবে কি না জানতে চাইলে সে বলে, খেলা তো সবই শুরু, এত তাড়াতাড়ি কিভাবে? টুজি জায়েন্ট হুইলের ভিতরে ঢুকে দেখে লিসার উপর বোমা বসানো, আর তার ওর হাত পেছনে বাঁধা। লিসা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, দোজি পাম, এখন কি করব? দোজি বলে, ভয় পেও না। কথা চলতেই জায়েন্ট হুইল আর বোমার টাইমার চালু হয়ে যায়। দোজি টেনশনে 5কে গালি দিয়ে বলে, এইসব কি মজা নাকি? হলুদ চুল লোকটা রেগে বলে, কি করছো?
ছেলেটাকে ধরে আমাদের দরকারি জিনিসটা কোথায় আছে সেটা বলাও। 5 বলে, পার্টি তো সবে শুরু হয়েছে, 10টার মধ্যে শেষ করবো কিভাবে? দোজি অসহায়ভাবে ওর চারপাশে তাকায়। একটা বোমা হলে কথা ছিল, গলায় তো অনেকগুলো বাঁধা। 5 মাথায় হাত চাপড়ায়। দোজিও ধীরে ধীরে ওর জ্যাকেট খুলে ভেতর থেকে ইটের মতো একটা বোমা বের করে। সেটার সংযোগ খুলে তারগুলো কেটে বলে, একটা শেষ। কিন্তু তখন টাইমারে দেখা যায় বাকি মাত্র 6 মিনিট। হলুদ চুল লোকটা চপে বলে, কি করেছো 5? প্রফেশনাল বোমা নিষ্ক্রিয়কারী দলও এতগুলো বোমা 6 মিনিটে সামলাতে পারবে না। ছেলেটা যদি মরে যায় তাহলে ওর কাছে থাকা জিনিসটা কোথায়? আমরা আর জানতে পারবো না। এখানে আমাদের কাজটা ভুলে গেছো। 5ও তাকে চুপ করতে বলে। দোজি ঘামি ভিজে একটার পর একটা তার কাটতে থাকে। দৃশ্যটা সত্যিই খুব কষ্টের। ইলিসা কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করো, বাইরে বের হওয়া আমার উচিত হয়নি, তোমাদের দুজনকেই বিপদে ফেলেছি। এই বলে সে কাঁদতে শুরু করে। দোজি ওর গাল ধরে বলে, আর কখনো ক্ষমা চাইবে না, সব ঠিক হয়ে যাবে। এটা তোমার দোষ নয়, বরং আমাকেই ক্ষমা চাইতে হবে। 9 ঠিকই বলেছিল, তোমাকে এয়ারপোর্টে নিয়ে আসার কথা আমার বলা উচিত হয়নি। তুমি না এলে আজই বিপদে পড়তে না। আসলে প্রথমবার তোমাকে বাইকে তোলাই উচিত হয়নি, বাড়িতে আনাও নয়, এমনকি তোমার সঙ্গে কথাই বলা উচিত হয়নি। একদিন এমন কিছু ঘটবে সেটা আমি জানতাম। এসব বলতে বলতেই সে তার কাটতে থাকে। তারপর বলে, তবুও একটা কথা বলবো। লিসা আকাশের দিকে তাকায়। সেখানে পূর্ণিমার চাঁদ ভয়ঙ্কর উজ্জ্বল হয়ে জ্বলছে। এসব শুনি আর কেঁদো না, তুমি যা করেছো তার জন্য ধন্যবাদ। আমি এখন ঠিক আছি, তাই এখনই পালাও, একা গেলে সহজে বাঁচবে। 12 বলছে তোমাকে ফেলে সে যাবে না। লিসা আর 9 তোমার অপেক্ষায়। 9-এর তোমাকে দরকার। তোমাদের একটা কাজ শেষ করতেই এখানে আসতে হয়েছিল। কেন এইসব শুরু করেছিলি সেটা ভুলে যেও না। এইসব বলার মাঝেই সে বোমাটা নিষ্ক্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ লিসার ফোন। ডোজি তুলে দেখে 5 ফোন করেছে। 5 বলে, কি বলো 12? মজা লাগছে, একটা চুক্তি করি। সেই বোমাটা কোথায়? ডোজি চমকে যায়। 5 বলে, তোমরা প্লুটোনিয়াম চুরি করনি সেটা আমি জানি। জাপানিরা গোপনে পারমাণবিক বোমার একটা প্রোটোটাইপ মানে নকশা বানাচ্ছিল। তোমরা সেটাই চুরি করেছো। কোথায় রেখেছো শুধু বলো, আমি এখনই বোমাটা নিষ্ক্রিয় করে দেব। তুমি ঠিকই ভাবছো 12, শুধু এটা বলে দাও। বললেই 9-এর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে। তবে তুমি তো আগেই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। 9-এর বদলে লিসাকে বেছে নিয়েছো। তুমি কি লিসার মৃত্যু চাও? 9 তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কারণ তুমি জঘন্য এক বিশ্বাসঘাতক। বলতে না চাইলে বলো না। দুজন প্রেমিক প্রেমিকার মতো একসঙ্গে মরে যাও। বাহ, কি রোমান্টিক সন্ধ্যা। শেষমেশ ডোজি বলে ফেলে, বোমাটা স্কুলের লকারে আছে। তবে ঠিক 2 সেকেন্ড আগে থেমে যায়। 5 হেসে বলে, গুড জব সুইটি। এদিকে স্কুলের লকারের কাছেই 9 ছিল। পুলিশ আসতে দেখে সে ভাবে এসবের পিছনে 12ই আছে। অপরাধবোধে ডোজি ভেঙে পড়ে বসে থাকে। পুলিশ 9কে খুঁজছে আর 9 পালাচ্ছে। 5 চিৎকার করে, ওকে পালাতে দিও না। শেষমেশ 5 অজ্ঞান হয়ে যায়। 9ও পালিয়ে যায়। এভাবেই পর্ব শেষ। এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও। ধন্যবাদ।